আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কের কিছু বিক্রিয়া নিয়ে তোমাদের সামনে আলোকপাত করেছিলাম। আজ আমি তার বাকি কিছু বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আমি আজ তোমাদের জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তার আগে তোমাদের কাছে আমি একটি রিকোয়েস্ট জানাচ্ছি, সেটি হলো তোমাদের কাছে আমার এই ক্লাসগুলো যেভাবে পৌঁছে যাচ্ছে, একটা মাধ্যমের সাহায্যে সেখানে পৌঁছে যাচ্ছে, সেই মাধ্যমটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশের যে নোটিফিকেশন আইকনটি রয়েছে সেখানে ক্লিক করে রাখলে আমার এই ক্লাসগুলো আমি যখনই আপলোড করব তখনই সেটি তোমাদের মোবাইলে চলে যাবে এবং তোমরা সেটি এনজয় করতে পারবে এবং আশা করি সেখান থেকে কিছু শিখতেও পারবে। আর যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে তুমি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে পারবে এবং করবে। আর যে প্রিয় শিক্ষার্থী যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজ জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করব। জারণ বিজারণ বিক্রিয়া হলো, আমরা প্রথমে সংজ্ঞাটা জানতে পারি। জারণ হলো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা কোনো আয়ন ইলেকট্রন ত্যাগ করতে পারে তাকে আমরা বলি জারণ বিক্রিয়া। আর যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ বা কোনো আয়ন ইলেকট্রন গ্রহণ করতে পারে সেটিকে বলি বিজারণ বিক্রিয়া। অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া মানে হলো ইলেকট্রনের আদান এবং প্রদান। এখন কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় যদি এই ইলেকট্রনের আদান প্রদান ঘটে তবে সেই বিক্রিয়াটিকে আমি বলতে পারবো জারণ বিজারণ বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, এরকম কয়েকটা বিক্রিয়া, যেমন সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া। তো আমি গত ক্লাসে তোমার সংযোজন, সংশ্লেষণ এবং বিয়োজন বিক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি। আর এখন আমি প্রতিস্থাপন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। প্রতিস্থাপন বিক্রিয়া হলো যে রাসায়নিক বিক্রিয়ায় একটি অধিক সক্রিয় মৌল একটি কম সক্রিয় পরমাণু বা মৌলকে অপসারিত করে, অর্থাৎ প্রতিস্থাপিত করে নতুন যৌগ তৈরি করতে সক্ষম হয়, সেই রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। আমি একটি উদাহরণের সাহায্যে তোমাকে সেটি দেখাচ্ছি। যেমন সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডের সাথে যদি আমি জিঙ্কের বিক্রিয়া দিই, এখানে জিঙ্ক হাইড্রোজেনের থেকে সক্রিয়তা বেশি হওয়ার কারণে এই হাইড্রোজেন পরমাণুকে সরিয়ে দিয়ে জিঙ্ক সে এখানে গিয়ে জিঙ্ক সালফেট হিসেবে নতুন যৌগ তৈরি করবে এবং হাইড্রোজেনকে সে সরিয়ে দিবে বা অপসারিত করবে, যেটি হলো এমন জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এটি হচ্ছে কিন্তু আমাদের প্রতিস্থাপন একটি বিক্রিয়া। আমি আরো একটি প্রতিস্থাপন বিক্রিয়া তোমাকে দেখাবো, জিঙ্ক প্লাস কপার সালফেট। এখানে কপারের সক্রিয়তার চেয়ে জিঙ্কের সক্রিয়তা বেশি হওয়ার কারণে এখানে কপারকে জিঙ্ক পরমাণু প্রতিস্থাপিত করে দিয়ে এখানেও সেই জিঙ্ক সালফেট এবং ধাতব কপার তৈরি করবে। এটি হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। এবার এরপরে আছে দহন বিক্রিয়া। এই দহন বিক্রিয়া হলো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং তাপ শক্তি উৎপন্ন করতে পারে, তাকেই আমরা বলি দহন বিক্রিয়া। এই দহন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় এবং এই তাপকে আমরা বিভিন্ন কাজে লাগাই, যেটি মোমের ক্ষেত্রে কিন্তু আমি তোমাকে বলছিলাম যে মোম হচ্ছে হাইড্রোকার্বন। আমি পূর্বের বিক্রিয়ায় মোম দিয়ে সেই রিঅ্যাকশনটা দেখাইছি, এখন আমি মোমের পরিবর্তে দেখাচ্ছি মিথেন। মিথেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস তাপ প্লাস আলো তৈরি করে। এটি হচ্ছে কিন্তু দহন বিক্রিয়া। আরো আমি রিঅ্যাকশন দিয়ে লিখছি, হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করে, এটিও কিন্তু দহন বিক্রিয়া। সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড তৈরি করে, এটিও কিন্তু
দহন বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বেশ কয়েকটা দহন বিক্রিয়া, 3টা দহন বিক্রিয়া কিন্তু দেখেছি, আর এ দুটো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই হলো আমাদের দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। এবার আমি এই বিক্রিয়াগুলো যে রেডক্স বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ায় যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে, আমি সেদিকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি। দেখো, এখানে আমি প্রথমে উপরের একটা রিঅ্যাকশন নিয়ে দেখাচ্ছি। এখানে জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন তৈরি করছে। এখানে যে জারণ বিজারণ ঘটছে আমি সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটু ভিন্নভাবে তোমাদের এটা দেখানোর চেষ্টা করব। আমি এই রিঅ্যাকশনটাকে এভাবে লিখি, H প্লাস সালফেট 2 মাইনাস জিঙ্ক 2 প্লাস সালফেট 2 মাইনাস প্লাস H2। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু রয়ে গেছে, যেটা আমি তোমাদের সাথে আলোকপাত করিনি। সেটি হচ্ছে জারণ সংখ্যা। জারণ সংখ্যাটা আমি এখন বলছি। জারণ সংখ্যা হচ্ছে কোনো পরমাণুর চার্জ সংখ্যাকে বলা হয়, অর্থাৎ কোনো পরমাণুর যতগুলো চার্জ থাকবে তার জারণ সংখ্যা তত হবে। এখানে চার্জ সংখ্যা ধনাত্মক হতে পারে, আবার ঋণাত্মক হতে পারে। যে সকল পরমাণুর চার্জ সংখ্যা ধনাত্মক তার জারণ সংখ্যা ধনাত্মক, যে সকল পরমাণুর চার্জ সংখ্যা ঋণাত্মক তার চার্জ সংখ্যা কিন্তু ঋণাত্মক। এখন কোন পরমাণুর চার্জ সংখ্যা ধনাত্মক হয়, কাদের আবার ঋণাত্মক হয়, এটি কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারি। এটি হচ্ছে সকল ধাতব পরমাণু যারা, তাদের চার্জ হয় ধনাত্মক, এই জন্য ধাতুর জারণ সংখ্যা ধনাত্মক, এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে এজন্য তার চার্জ সংখ্যা হয় ঋণাত্মক এবং তার জারণ সংখ্যা হয় ঋণাত্মক। খুব সিম্পল ভাবে কিন্তু কথাটা তোমরা মনে রাখতে পারো, ধাতুর জারণ সংখ্যা ধনাত্মক, অধাতুর জারণ সংখ্যা ঋণাত্মক। এবার আরেকটা কথা, সেটি হচ্ছে জারণ সংখ্যা এবং যোজনী সংখ্যা কিন্তু প্রায় একই হয়, শুধু ব্যবধান হচ্ছে জারণ সংখ্যায় প্লাস মাইনাস চিহ্ন বসবে, আর যোজনী সংখ্যায় কিন্তু প্লাস মাইনাস কোনো চিহ্ন বসবে না, শুধু এটা। তাহলে তুমি জারণ সংখ্যা কিভাবে মনে রাখবে? তুমি যোজনী সংখ্যাকে ব্যবহার করে জারণ সংখ্যা তুমি মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমি এখানে জিঙ্কের জারণ সংখ্যা 0। এখন বলতে পারো স্যার জিঙ্কের যোজনী তো 2, তাহলে এটা কেন হলো না? হ্যাঁ, আমি কিন্তু জারণ সংখ্যার সংজ্ঞায় তোমাদেরকে বলেছিলাম বা বলেছি যে চার্জ সংখ্যা হচ্ছে জারণ সংখ্যা। তাহলে এখানে জিঙ্ক যেটা আমি লিখেছি, এই জিঙ্কের কিন্তু কোনো চার্জ এখানে নাই, প্লাস মাইনাস কোনো চার্জ দেখা যাচ্ছে না, সো এটার জারণ সংখ্যা হবে 0। এবার হাইড্রোজেন এবং সালফেট আয়ন মিলে তৈরি করছে সালফিউরিক অ্যাসিড। এখানে সালফেটের যোজনী 2, এই কারণে কিন্তু হাইড্রোজেনের উপরে লেখা হয়েছে, আর হাইড্রোজেনের যোজনী 1, এই জন্য সালফেটের উপরে লেখা লাগেনি 1। সো এখানে হাইড্রোজেনের যোজনী 1, এবং হাইড্রোজেন একটা অধাতু, এর জারণ সংখ্যা ঋণাত্মক হওয়ার কথা, কিন্তু এটা আবার এক্সেপশনাল একটা কেস। হাইড্রোজেন এমন একটা পরমাণু, সে অধাতু হওয়া সত্ত্বেও কিন্তু ধাতুর ন্যায় আচরণ করে, এক্সেপশনালি এটা। তো এখানে হাইড্রোজেন সেই একটা প্লাস চিহ্ন মানে হচ্ছে তার জারণ সংখ্যা 1, দুটো হাইড্রোজেন আমি 2 দিয়ে দিয়েছি, এবং সালফেটের যোজনী 2 পাইছি, এটি অধাতু, এই জন্য অধাতু মানে অম্লীয় মূলক, এই কারণে হলো 2 মাইনাস এখানে হয়ে গেছে যৌগমূলক। এখানে কিন্তু জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড, জিঙ্কের যোজনী 2, সালফেটের যোজনী 2, 2 2 কিন্তু লঘিষ্ঠ হয়ে কাটা গেছে, যার কারণে জিঙ্ক এখানে 2 প্লাস হয়েছে, সালফেট 2 মাইনাস। এখানে জিঙ্ক কিন্তু ধাতু, এখানে কিন্তু জিঙ্কের 2টা ধনাত্মক চার্জ আছে, এই কারণে এর জারণ সংখ্যা কিন্তু প্লাস 2। এবার হাইড্রোজেন এখানে অণু অবস্থায় আছে, H2, দুটো পরমাণু একসাথে, এটার জারণ সংখ্যা 0, অর্থাৎ অণু পরমাণুর জারণ সংখ্যা কিন্তু 0 হয়। এবার এই জিঙ্ক থেকে দেখো এই জিঙ্ক তৈরি হয়েছে, আর এই হাইড্রোজেন থেকে এই হাইড্রোজেন তৈরি হয়েছে, এই সালফেট থেকে এই সালফেট, ঠিক লিখছি কিনা? জিঙ্ক থেকে চেঞ্জ হয়ে অন্য কোনো পরমাণু হওয়ার সুযোগ নাই, জিঙ্ক থেকে জিঙ্কেরই কিছু হবে, হাইড্রোজেন থেকে হাইড্রোজেনেরই কিছু হবে, সালফেট থেকে সালফেটেরই কিছু হবে। এটা নিউক্লিয়ার বিক্রিয়া না যে নিউক্লিয়াসের পরিবর্তন হয়ে যাবে, এটি রাসায়নিক বিক্রিয়া, সুতরাং এখানে নিউক্লিয়াসের পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। তো এখন
এখানে জিঙ্ক 0 থেকে জিঙ্ক 2 প্লাস হয়েছে, অর্থাৎ জারণ সংখ্যা বেড়ে গেছে। আমরা জানি কিন্তু জারণ সংখ্যা বৃদ্ধি পেলে জারণ ক্রিয়া ঘটে, আর জারণ সংখ্যা হ্রাস পেলে কিন্তু বিজারণ ক্রিয়া ঘটে। তো এখানে 0 থেকে যেহেতু 2 প্লাস হয়েছে, তার মানে কি এখানে এটার জারণ ক্রিয়া ঘটছে। আর হাইড্রোজেনের এখানে প্লাস থেকে 0 হয়েছে, তার মানে কি কমে গেছে, এটা হচ্ছে বিজারণ ক্রিয়া হচ্ছে। এখানে বিজারণ। তাহলে আমি সালফেট 2 মাইনাস সালফেট 2 মাইনাস দেখো সমান রয়েছে, এটিকে আমি দর্শক আয়ন বলবো, অর্থাৎ এর কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই। কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো মূলক বা কোনো আয়নের চার সংখ্যার যদি কোনো পরিবর্তন না ঘটে, তবে তাকে আমি বলবো দর্শক আয়ন। তো আমি এখানে জারণ অংশ এবং বিজারণ অংশ কিন্তু আলাদা করে দিয়েছি, এবং এটাকে জাস্ট এখন প্লেস করলেই উত্তরটা চলে আসবে। এবার আমি এখানে লিখি জারণ অর্ধ বিক্রিয়া, এই কথাটা লিখলে সুন্দর হবে। তবে জারণ ক্রিয়া জারণ বিক্রিয়া লিখলেও তোমাদের এখানে ভুলের সম্ভাবনা নেই। জিঙ্ক 0 থেকে জিঙ্ক 2 প্লাস হয়েছে, অর্থাৎ 2 প্লাস মানে কি দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে সে, জিঙ্ক 2 প্লাস। আর বিজারণ অর্ধ বিক্রিয়া কি করছে, একটা হাইড্রোজেন আয়ন একটা থেকে H0 হয়েছে, তার মানে কি ইলেকট্রন গ্রহণ করছে, 2H প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে H2 গ্যাসে পরিণত হয়েছে। এটিকে আমরা কিন্তু এভাবে উপস্থাপন করতে পারতাম যে H প্লাস একটি ইলেকট্রন গ্রহণ করে H তৈরি করছে, দুটো H মিলে একটা H2 তৈরি করছে। এভাবেও কিন্তু আমি এটাকে দেখাতে পারি। তাহলে এই যে আমি জারণ অর্ধ বিক্রিয়া দেখালাম, বিজারণ অর্ধ বিক্রিয়া দেখালাম, অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়াটার মধ্যে জারণ বিজারণ ঘটছে তথা ইলেকট্রনের আদান প্রদান ঘটছে। আমি বলছি ইলেকট্রনের আদান প্রদান মানে কি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এই রিঅ্যাকশনটার মধ্যে যেহেতু ইলেকট্রনের আদান প্রদান ঘটলো, সো এটাকে আমি জারণ বিজারণ অর্থাৎ রেডক্স বিক্রিয়া কিন্তু বলতে পারি। সেম প্রসেসে দহন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, এগুলো সবগুলোকেই কিন্তু এভাবে ইলেকট্রনের আদান প্রদান তুমি দেখাতে পারবে এবং সেগুলোকে তুমি রেডক্স বিক্রিয়া বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তো আগামী কোনো ক্লাসে তোমাদের সাথে বাকি রিঅ্যাকশন গুলোকেও ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে রেডক্স বিক্রিয়া নামে পরিচিতি তোমাদের সাথে করাবো। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।